দর্শক, ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম, কান নিয়ে গেল চিলে। বর্তমানে চিল নয়, কান নিয়ে যাচ্ছে ভারতের কিছু কিছু গণমাধ্যম। অপপ্রচার যদি একটি সাহিত্য হয়, প্রতিদিন মহাকাব্য রচনা করছে এবিপি আনন্দ কিংবা রিপাবলিক বাংলার মতো চ্যানেলগুলো। যে সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল আমাদের গর্ব, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেটাকেই। উত্তেজনা বাড়ছে দুই দেশেই। এ বিষয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র এবং শিক্ষক প্রফেসর ডক্টর দীপঙ্কর সরকার। প্রফেসর দীপঙ্কর, আমার কিছু বলার আছে অনুষ্ঠানে, আপনাকে স্বাগতম। ডক্টর দীপঙ্কর, ভারতীয় কিছু গণমাধ্যম বর্তমানে উদ্ভট কিছু সংবাদ প্রকাশ করছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে। হিন্দুরা বাড়ির বাইরে যেতে পারছে না, চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধর্ষণ, খুন, অনেক কথা বলা হচ্ছে। এই খবরগুলো কি আপনারা নিজেরা বিশ্বাস করেন? আপনি কি বলবেন এগুলো সত্যি? দেখুন, খবর তো একটা বাংলায় একটা কথা আছে, প্রবাদ আছে, আপনিও জানেন, যা রটে তা কিছু না কিছু বটে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রবচনে আপনিও পড়েছেন, আমিও পড়েছি, ও দেশে আদেশে এদের তার কোনো পার্থক্য থাকে না। কিন্তু যা রটে তার কিছু না কিছু বটে। এবার বটে, বটের ধরনটা দেখতে হবে যে কি রটেছে আর কি ঘটছে। দেখুন, মিডিয়ায় যেগুলো আসছে, সব মিডিয়ায় যে সব সময় ভুল খবর দিচ্ছে এটা যেমন ভাবে হতে পারে না, সেভাবে মিডিয়ার ক্ষেত্রে সত্যতা যাচাই করে না। মিডিয়া নিজেরাও উল্লেখ করে দেয় যে আমরা এই ভিডিও সত্যতা যাচাই করিনি। তার মাধ্যমে তারাও সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করে। এটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। কিন্তু আপনি যদি বলতে চান যে বাংলা যে দুটো চ্যানেলের কথা বললেন কলকাতার বুকে বা আমাদের পশ্চিমবঙ্গের বুকে, তাদের জনপ্রিয়তা প্রশ্নাতীত। এবং বিশেষ করে বাংলাদেশের ঘটনা করে নিয়ে আপনি যে রিপাবলিক বাংলার কথা বললেন, তাদের জনপ্রিয়তা একটা অন্য লেভেলে গেছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে যে সোশ্যাল মাধ্যমে যে ঘটনাগুলো আসছে, আমি জানি না, আমি ওখানে যাইনি, আপনি তার সত্যতা যাচাই আমার থেকে অনেক ভালো করতে পারবেন। কিন্তু ভারতের পতাকা যে ইউনিভার্সিটির সামনে, যে ইউনিভার্সিটির নামটা দেখা যাচ্ছে, গেটটা দেখা যাচ্ছে, সেখানে সামনে ভারত পতাকা লাগানো আছে এবং সেটাকে মাড়িয়ে বা পাড়িয়ে ঢুকছে। তো একটা ছাত্র আসছে যাচ্ছে, সেটা পাড়িয়ে ঢুকছে, সেটাকে দেখানোর পরে তার সত্যতাটা নিয়ে প্রশ্ন নাও থাকতে পারে। পতাকার বিষয়ে আসব, তার আগে আপনাকে কিছু ভিডিও দেখাতে চাই। দেখা যাচ্ছে বাংলাদেশ সেনা থেকে সরাসরি ছবি উঠে আসছে বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো আসছে, উড়ে আসবে বা এই আর রিপাবলিক বাংলায় কয়েকজন সাংবাদিক এবং কিছু এক্সপার্ট মিলে একসাথে একটা টেবিলের মধ্যে বসে বাংলাদেশের বেশ কিছু মিম, আমাদের কৃষকদের কিছু ভিডিওস, আমাদের এআই দিয়ে বানানো আমাদের বাংলাদেশিদের কিছু ভিডিওস দেখাচ্ছেন এবং হাসছেন। বলছে আসছে, ধুয়ে আসছে, একরকম রোস্ট করছেন। গণমাধ্যমে রোস্টের জায়গা আছে কিনা, এবং বাংলাদেশি কিছু ট্যুরিস্ট কলকাতার নিউ মার্কেটে ঘুরতে গেছেন। সেখানে এক নারী সাংবাদিক তাদের সামনে বুম ধরে জিজ্ঞেস করছেন, দাদা কি কলকাতা দখল করতে এসেছেন কিনা। তো এ ধরনের আচরণ কি সাংবাদিকরা করতে পারে? আপনি কি মনে করেন যে এটা এথিক্যালি দায়িত্বশীল আচরণ সাংবাদিকদের? দেখুন, একটা কথা যে আমরা তো এগুলো আপনাদের সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আমরা পেয়েছি, যেমন তারা প্রাক্তন সামরিক কর্মী, তারা বলছেন যে আমার প্রাক্তন সেনা অফিসার, এবং তাদের লেভেল অনেকের এমন লেভেলে আছে যেটা দেশের সর্বোচ্চ পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে তিনি গেছেন। তারা ঢাকা শহরে একটা মিছিল করছেন, মিছিল করে বলছেন আমরা এত হাজার আছি, 40,000, আমরা যদি মনে করি তাহলে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নিতে। দেখুন, এই যে কথাটা, একটা মিম তৈরি করলে এটা তো নয় মিম, আপনি বলতে পারবেন না, কারণ দেশের সামরিক অফিসার, সেও বাংলাদেশের সামরিক অফিসার, তারও সেই যোগ্যতার জায়গায় ওখানে গেছেন। আমাদের মতন মানে অন্য কতজন লোকের ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে যে বাংলাদেশের একজন মেজর কর্নেল এই লেভেলের জায়গায় যেতে পারে। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব, সেটা এই যে এখানে এসে সেখানে একটা তা হাস্যকর পরিস্থিতি। আপনিও জানেন যে 4 দিন কেন, 400 বছর গেলেও কোনোদিন কলকাতা দখল করা যাবে না, যতদিন না পর্যন্ত একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই রাজনৈতিক ইউনাইটেড নেশন আছে, রাজনৈতিক পরিমণ্ডল আছে, ক্ষমতা থাকলেই কোনো দেশ দখল করা যায় না। সেটা রাশিয়াও আজকে ইউক্রেনে গিয়ে পারছে না। তাহলে এই যে 4 দিনে দখল করে নেবে তারা যে বক্তব্যটা দিয়েছে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখানকার যারা টিভি টক শো করছিলেন, হয়তো আমি সে সত্ত্বে ছিলাম না, অন্য কেউ ছিল, আমি অনেক সময় থাকি ওই শোতে, কিন্তু তারা যে আলোচনা, তারা বলছে যে এটা যে করতে পারে না, তাহলে এটা তার জোক মনে হচ্ছে, হাসি মনে হচ্ছে। সেই হাসির সূত্র ধরেই হয়তো
যে আপনার 4 দিনে দখল করতে আসছেন, আপনি কি বলছেন? অবসরপ্রাপ্তদের ভিডিওটি আমি দেখেছি। এ ব্যাপারে ডক্টর দীপঙ্কর একটা কথা বলে রাখতে হয় যে যাদের ভিডিওর কথা আপনি বলছেন তারা কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তারা কিন্তু বর্তমানে রাষ্ট্রযন্ত্রের কোনো অংশ নয়। তাদের কথা কিন্তু বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তী সরকারের কোনো বিবৃতি নয়। এই গণমাধ্যমগুলো কিন্তু বর্তমানে কাজ করছে, বর্তমানে দায়িত্বশীল গণমাধ্যম, এবং বেশ কিছু দর্শকও তাদের আছে। তো এই কোথাকার কোন অবসরপ্রাপ্ত কর্মকর্তার কথা তুলে সাংবাদিকরা কি তাদের এথিক্যাল জায়গা থেকে সরে আসতে পারে কিনা? দেখুন, আমাদের আচরণের সাথে তুলনাযোগ্য আপনি যেমন প্রশ্ন দেখেন, এগুলো হচ্ছে বেসরকারি মাধ্যম। এই এই যে চ্যানেলগুলোর কথা বলেছেন, কোনোটাই সরকার নিয়ন্ত্রিত নয়। আপনি যদি ডিডি নিউজ দেখেন, ডিডি বাংলা, ডিডি নিউজ দেখেন, যেগুলো সরকার দ্বারা পরিচালিত হয়, ভারতবর্ষে বর্তমান সময়ে মানে মানে 1200-র উপরে শুধু নিউজ চ্যানেল আছে, আঞ্চলিক দিয়ে 1200 চ্যানেল। এবং সরকার এই সমস্ত চ্যানেলকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বাধ্যবাধকতা যে আপনি রক্ত দেখাতে পারবেন না, কাউকে মার্ডার করছে দেখাতে পারবেন না, কোনো দেশের জাতীয় পতাকা অবমাননা হচ্ছে দেখাতে পারবেন না, কোনো কমিউনাল ভায়োলেন্স সৃষ্টি এমন কোনো খবর আপনি দিতে পারেন, এগুলো বাধ্যবাধকতা দিয়ে আছে, অনেক গাইডলাইন আছে। কিন্তু আবার যেগুলো আছে, যে একটা মিম এসেছে সেটা মিম করতে পারবেন না, এরকম কোনো গাইডলাইন কিন্তু কোথাও নেই। আপনি আমেরিকা যাবেন বা রাশিয়ায় যাবেন, কোনো দেশে কিন্তু এই জায়গাটাকে আপনি দেখতে পাবেন না, নেই। ডিডি নিউজ তো ন্যাশনাল নিউজ, এটাতে সরকার পরিচালিত, সেজন্য তার গ্রহণযোগ্যতাটা সেটা অনেক। কারণ এই বেসরকারি চ্যানেলগুলো দেখুন, বেসরকারি স্যাটেলাইট মাধ্যমে যে আসে, কিন্তু ডিডি নিউজটা সরকারি স্যাটেলাইটে আছে, তার ভিউয়ার্সটা অনেক বেশি। পতাকার প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, রিউমার স্ক্যানার নামে একটি সংস্থা, তারা কিন্তু প্রমাণ করেছে যে অধিকাংশ ছবি এআই দিয়ে তৈরি। তারপরও যে ভিডিওগুলো আপনাদের কাছে গেছে, আপনি বলছেন যে আপনাদের মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি হয়তো খেয়াল করেননি, হাজারের উপরে পোস্ট এরকম আছে যে কোনো দেশের পতাকার অবমাননা আমরা পছন্দ করি না। কতিপয় স্কুল শিক্ষার্থী, কতিপয় ছাত্র, তাদের আচরণের সাথে কি আপনাদের আচরণ তুলনা করা যায়? কারণ আমি যেটা দেখেছি, আপনাদের আন্দোলনে দূতাবাসে ঢুকে জেনেভা আইন ভেঙে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে। তাহলে আমি যদি এখন তুলনায় যাই, যে যে ভিডিওগুলোর কথা আপনি বলছেন সেই ভিডিওগুলো কতিপয় সাধারণ শিক্ষার্থীর আচরণ, আর আপনারা এত বড় বড় নেতা একটি দূতাবাসে ঢুকে পতাকার লাঞ্ছনা করলেন, সেই ব্যাপারটাকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন? দেখুন, আপনি কলকাতার বুকে যেটা হয়েছিল, সেখানে কিন্তু তার দূতাবাস পর্যন্ত যেতে পারেনি, এবং তারা অনেক দূরেই ছিল, তাদের সেই জায়গার সামনে। কলকাতায় যে মিছিলগুলো দূতাবাস পর্যন্ত হয়েছে, কোনো দেশেই কোনো জায়গায় পতাকাকে অসম্মান করা হয়নি। এবং আমি একটা কথা বলছি, যদি কোথাও হয়ে থাকে, এটা না হয় বাঞ্ছনীয়, কারণ সভ্য সমাজের বুকে কোনো দেশের জাতীয় পতাকা অবমাননা করানো, পোড়ানো, এরকম কিছু না, এটা আমরা দেখে চাই না। কিন্তু আমরা এটাও দেখেছি, দেখুন আজকে যেমন বলছেন, আমি আহ, বলতে বাধ্য হচ্ছি যে আমাদের পড়শি দেশ আরেকটা দেশ, যেটা থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল, যে দেশ ভেঙে, সে দেশে দাঁড়িয়ে কিন্তু আমি দেখছি পাকিস্তানের মানে নাম করে বলছি, পাকিস্তানের মিডিয়ায় পুরো বাংলাদেশের পতাকাকে জ্বালিয়ে একসময় দেখানো হয়েছিল, এবং এখন কিনা জানি না, কিন্তু এটা দেখানো হয়েছিল, এবং সেই ভিডিওটা আবার নতুন আমাদের কাছে এসেছে। এটা একটা শত্রুতার সম্পর্ক, কোনো দেশে এটা হওয়া উচিত নয়, বাঞ্ছনীয় নয়। এবং বারাসাতে যে ঘটনাটা ঘটেছিল, আপনি যেটা বলতে চাইছেন, আপনার কাছেও গেছে, এই ছেলেগুলোকে করার, আমি বলছি এটা, ওই দিন 20 থেকে 25 মিনিটের মধ্যে, আধা ঘন্টা না তার আগে ছেলেগুলো অ্যারেস্ট হয়, এবং যেখানে লেখার চেষ্টা করেছিল সেটা পুলিশ এসে সঙ্গে সঙ্গে পুরোটা আঁকতে পারেনি, সেটা মুছে দেয়, এবং ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো আটক রাখে, এবং তাদেরকে জামিন নিয়ে ছাড়াতে হয় থানা থেকে রিমান্ডে। আরও একটি ব্যাপার আপনাকে দেখাতে চাই। আমি আপনাকে আপনারই দেশের সংবাদের একটি কাটিং দেখাবো। সেইখানে বলা হচ্ছে, এটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, এবং একটু বলতেই হয় যে এটা আসলে একটু হাস্যকৌতুক, একটু বিদ্রূপের জন্ম দিয়েছে আর কি। সেটা হচ্ছে, শাখা সিঁদুর পরে ঘর থেকে বেরোতে পারছেন না নারীরা, হিন্দু জানলেই সর্বনাশ বাংলাদেশে। তা এই ঘটনাটা কি আপনারা মনে করেন যে এইটা কি আসলেই বাংলাদেশে ঘটছে, বা আপনারা কি মনে করেন যে এই ধরনের প্রোপাগান্ডা, এই নিউজটা প্রোপাগান্ডামূলক? তো আপনি আপনি যে কথাটা বলেছেন, যে কথাটা আপনি বলছেন একটা বিশেষ চ্যানেলের নাম করে, যে এই চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে, আপনি এই ঘটনাটার হয়তো আপনি যেখানে আছেন সেখানে তো আপনার কাছে সত্যতা নেই, কিন্তু এই ঘটনাটা যে কোথাও না কোথাও ঘটছেন, আপনি 98% জায়গায় বলেছেন, এটা সত্যি সত্যি 98% জায়গায় যদি ঘটে না থাকে, তাহলে 2% জায়গায় ঘটেছে।
আর 2%-এর ঘটনাটাকে 98 মানুষের 100% মানুষের কাছে তুলে ধরছে এবিপি আনন্দ বা যে কোনো একটা চ্যানেলের নাম আপনি আমি বলছেন। এরকম জায়গায় যদি ঘটনা ঘটে, কিন্তু কিছু না কিছু তো ঘটেছে। এবং অত্যাচার যে হয়েছে, মন্দির যে ভাঙচুর হয়েছে, আমরা নিজেরাই গোপালগঞ্জে বলুন, চট্টগ্রামে বলুন, মাদারীপুরে বলুন, একের পর জায়গায় ঘটনা ঘটেছে, সেগুলো তো আমাদের যারা রিলেটিভ আছে তারাই তো খবরগুলো তাদের কাছ থেকে আমরা পাচ্ছি, আমরাই ফোন করছি উদ্বিগ্ন হয়ে। কিন্তু কিন্তু ডক্টর দীপঙ্কর, যেসব ভ্যান্ডালিজমের কথা আপনি বলছেন এগুলো হয়েছে, হ্যাঁ, আগস্ট মাসে দু একটা বিচ্ছিন্ন ভ্যান্ডালিজমের ঘটনা আছে। কিন্তু এই ভ্যান্ডালিজম প্রসঙ্গে বলতে হয় 16 বছরের স্বৈরশাসকের যখন পতন হয় তখন ক্ষোভ এবং আবেগীয় জায়গা থেকে প্রতিটা দেশেই এরকম ভ্যান্ডালিজমে কিছু ঘটনা কিন্তু ঘটে। যেরকম শ্রীলঙ্কায় ঘটেছে, কিছুদিন আগে সিরিয়াতেও ঘটলো, এর আগে রাশিয়াতে ঘটেছে, অনেক সভ্য দেশেও ঘটেছে। এই জিনিসগুলো কিন্তু ঘটেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে না, বা কোনো সংখ্যালঘুর জন্য কিন্তু করা হয়নি, আওয়ামী লীগের উপরে ক্ষোভ থেকে করা হয়েছে। না না, আপনি আপনি তাহলে চিন্ময় বাবুকে আমলিক করতেন? আপনি বলুন, চিন্ময় বাবুকে আমলিক করতেন? করতেন না। তাহলে চিন্ময় বাবু আজকে চিন্ময় বাবুর নিয়ে যে ঘটনাটা ঘটলো, সেটা তো আমলিক করার জন্য নয়। তাহলে এই ঘটনাটা যে পুরোটা সত্য তা নেই, অসত্য, এটা আপনি বলতে পারছেন না। কারণ সবাই আমলিক করতো না, আমি এটাও ঠিক, সবাই আমলিক করতো না। তারপরে আরেকজন যে আরেকটা মঠের জন্য নামটাই মনে করতে পারছি না, ওনাকে ধরেছেন, এরা থেকে আমলিক করতো না। তাহলে এদের ধরেছেন কেন? আজকে ইউনূস সাহেব যে কথাটা বলছেন যে আমলিক যারা করতো, সবাই আমলিগকে ধরেছে? আজকে আমলিগ যারা অন্যায় করেছে সবাই আমলিগকে বাড়িতে পিটাতে পেরেছে? পারিনি। চিন্ময় কৃষ্ণ দাস আওয়ামী লীগ করেন কি করেন না এই আলোচনায় আমি যাবই না। তার আগে আপনাকে জিজ্ঞেস করি, চিন্ময় কৃষ্ণ দাস কি নির্দোষ ছিলেন? না না, ওনার দোষ আছে। ওনার ওনার ভীষণ দোষ। যে বাংলাদেশে সংখ্যালঘুদের মধ্যে কোনো একতা ছিল না, যে বাংলাদেশে হিন্দুরা তারা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারতো না, যে বাংলাদেশে হিন্দুরা তাড়া খেলে উল্টো দিক থেকে পালাতো, থানায় যেতে পারতো না, সেই বাংলাদেশিদেরকে উনি একত্রিত করেছে। এর থেকে দোষ আর কি হতে পারে? সেই বাংলাদেশিদের বলেছে তোমরা ভারতে যাবে না, তোমরা পালিয়ে যাবে না, এই দেশ আমার, এই বাংলাদেশ আমার জন্মভূমি, এই বাংলাদেশ আমার কর্মভূমি, এই বাংলাদেশে ছেড়ে আমরা যাব না, এই বাংলাদেশ কি তোর বাপের? এই কথাটা চিন্ময় কৃষ্ণর সাথে চিন্ময় কৃষ্ণ এটা বলিয়েছেন, এটাই তো তার বড় অন্যায়। আপনি আবেগের কথা বলছেন, আমি জানতে চাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস যদি নির্দোষী হয়ে থাকেন, ওনার যদি কোনো ফৌজদারি কোনো মামলাই না থাকে, কোনো অপরাধী না থাকে, তাহলে তার নিজের সংগঠন ইসকন কেন তাকে বহিষ্কার করেছিল, একজন নিরপরাধ মানুষকে? আমি একটা কথা বলি যে আভ্যন্তরীণ সংগঠনে অনেক বিষয় থাকে। আমি ইসকনের সদস্য নই, আমি যেটা নিয়ে জানি না, আমার মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু অনেক সংগঠনে, পৃথিবীতে অনেক সংগঠন অনেকবার বহুবার বহিষ্কৃত হতে হয়েছে, অনেকেই অনেক জায়গাতে গেছেন। আপনি হয়তো পাড়ার ক্লাবে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আমি কথা বলছি, আপনি পাড়ার ক্লাবের একটা প্রেসিডেন্ট ছিলেন, পরের বার পুজো কমিটি বা ঈদের কমিটি এসে বলেছে আপনি আর থাকবেন না, অন্য একজন করে দিয়েছে। তার মানে ওই ক্লাবের প্রতি আপনার কোনো মান্যতা নেই, ক্লাবের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই, সেটা নয়। ইসকন তাকে যে পদ ছিল সাময়িক, সেই পদ থেকে বিরতি দিয়েছে, কিন্তু তাকে ইসকন যে তার ধর্ম মত সেটা থেকে তাকে বিতাড়িত করেনি, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আপনাদের যে এত উদ্বেগ, আপনাদেরকে একটু বলতে চাই, একটু হোমওয়ার্ক আমরাও করেছি, আপনাদের নিজেদের সংখ্যালঘু অবস্থা কীরকম? মার্কিন প্রতিবেদনে কিন্তু বলা হচ্ছে যে এই 2024 সালে এখন পর্যন্ত 2500 গির্জায় ভ্যান্ডালিজম করা হয়েছে, 2 শতাধিক খ্রিস্টানকে প্রাণহানি হয়েছে এবং অজস্র উপাসনালয়ে হামলা হয়েছে। এরপরে আপনার হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি প্রতিনিয়ত তুলোধুনো করছে আপনাদেরকে। এই ব্যাপারগুলোকে আপনারা কীভাবে জাস্টিফাই করবেন? আপনারা কি সংখ্যালঘুদের স্বর্গ বা রোল মডেল হিসেবে নিজেদেরকে দাবি করতে চান? দেখুন, আপনি আমেরিকান প্রোপাগান্ডা তো জানেন না। আমেরিকান এই প্রোপাগান্ডায়, আমেরিকা সিআইএ এর প্রোপাগান্ডা আজকে থেকে নয়। আর সিআইএ আজকে 1947 থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে, যখন ভারত এবং বাংলাদেশ এক ছিল, সেই 47-এর আগে থেকে শুরু করে, স্বাধীনতার আগে থেকে শুরু করে সিআইএ একটা প্রোপাগান্ডা করে গেছে। এবং সিআইএ এর প্রোপাগান্ডা, আপনি যদি এটাও বলতে চান, আমি বলতে চাই, সিআইএ এর কথা মানবেন না আপনি সৌদি আরবের কথা মানবেন? সিআইএ এর কথা মানবেন না মিশরের কথা মানবেন? সিআইএ এর কথা ভাববেন না আবুধাবি বাহরাইনের কথা ভাববেন? কারণ আমাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী, আজকে 19টা দেশ, 19টা দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছে। যত দেশের পেয়েছে তার মধ্যে 9টি মুসলিম কান্ট্রি তাদের দেশে সর্বোচ্চ সম্মান দিয়েছে পৃথিবীতে 53টা মুসলিম কান্ট্রির মধ্যে। কারণ তারা মনে করেছে মুসলমানরা ভারতবর্ষে সব থেকে সুরক্ষিত। আর ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে আপনি আপনি আমি আমি গেলে হয়তো থানায় গেলে ডায়েরি করতে নেবে না, কিন্তু একটা শুধুমাত্র
গেলেই, সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম গেলেই সে রাজার হালে থাকে। পশ্চিমবঙ্গে তো রাজার হালেই আছে, এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আমি ধরে নিলাম সবই সিআইএর এজেন্ডা, সবই হচ্ছে বহিঃশত্রুর সমস্যা। আপনাদের নিজের দেশের মসজিদ ভাঙা নিয়ে আপনারা কি বলবেন? সম্প্রতি একটি মসজিদের ভেঙে সেই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠাও করে ফেলেছেন। বর্তমানে আরও 10টি মসজিদের বিরুদ্ধে চলছে হচ্ছে আপনাদের কেস, মামলা, নানা রকম সার্ভে। এমনকি গতকাল মানে এই সপ্তাহের গেল 10 ডিসেম্বর উত্তরপ্রদেশে নুরি মসজিদ, সেখানে এক বুলডোজার দিয়ে একটি অংশ ভেঙে ফেলা হয়েছে এবং বলা হলো হাইওয়ের কাজে, হাইওয়ের রাস্তা দখল করে নাকি মসজিদটা বানানো হয়েছিল। ডক্টর দীপঙ্কর, আপনাকে বলতে চাই, মসজিদটা 185 বছর পুরনো। আপনার হাইওয়ে তৈরি হচ্ছে আজকে, হাইওয়ের কাজ শুরু হয়েছে সেদিন। তা সেদিন যে হাইওয়ের কাজ হলো, সেই হাইওয়ের রাস্তা দখল কি 185 বছর আগে থেকে করে রেখেছিল মুসলিমরা? দেখুন, আপনি যেটা বলছেন না বিতর্কিত জায়গায় মসজিদ ভেঙে মন্দির, আপনি মসজিদ নয় তো ওটা, ওটা বিতর্কিত ধাঁচা। যার ক্ষমতা হয়েছে গোয়ার জন্য, ওখানে যেখানে পাওয়া গেছে, আজকে মন্দির পাওয়া গেছে, আপনি পুতুল পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, সেগুলো পাওয়া গেছে, তার বোঝা যাচ্ছে কি ছিল। আজকে বাইরের একটা শক্তি এসে, তারা বিদেশ থেকে এসে করে নিয়ে গেল। আজকে ভারতবর্ষের সংস্কৃতি কি ছিল, আজকে বাংলাদেশ যেখানে বলছেন কাউকে ছোট ছোট করে নেই, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই উপমহাদেশের বাইরের থেকে এসেছে ধর্মমত। আর সনাতনী ব্যবস্থা এখানে ছিল। 1500 বছর আগে যদি ধরা হয় হজরত মোহাম্মদ, যীশু খ্রিস্টকে ধরা হয়, তার আগে যদি হজরত মোহাম্মদকে ধরা হয়, বৌদ্ধিস্টকে ধরা হয়, জৈনকে ধরা হয়, এগুলো হচ্ছে ধর্মমত। আর সনাতন হচ্ছে ব্যবস্থা, রিলিজিয়ান অফ ধর্ম। ধর্ম এবং রিলিজিয়নের পার্থক্য এখানেই আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। সত্যি সত্যি যদি আপনি যদি রাম মন্দিরের কথা বলেছিলেন, সেটাকে আমি তোলার জন্য এই কথাটা বলেছি। এবার যে যে মন্দিরের সমীক্ষা হচ্ছে, যখন যে ব্যবস্থা থাকবে, আইনের মাধ্যমে আপনি গাছ জোরে একটা জমি আপনার দখল করে নিলাম আমি, তারপরে আইন এসে পুলিশের কাছে আপনার ক্ষমতা হলো না, আমি যাওয়ার কথা আমি পেলাম না, কিন্তু আপনার পরিবারের কেউ শক্তিশালী হয়েছে, ক্ষমতা দেখেছে, আইন পাঠ করেছে, তখন বলেছে যে ওই জায়গাটা আমার ছিল, তার জন্য কোর্টে গেছে এবং কোর্ট নির্ণয় করে দেখেছে ওই জায়গাটা আপনার। তা আপনার মধ্যে যদি জায়গাটা কোর্ট দেয়, তাহলে আপনি যদি পান, প্রমাণ দেখাতে পারেন যে জায়গাটা আপনার, আমার নয় আপনার ছিল, তাহলে আপনাকে দিয়ে তো অন্যায় করেনি কোর্ট কিছু। কারণ ভারতবর্ষে বিচার বিভাগ, ভারতবর্ষে বিচার বিভাগ শুনে রাখুন, বিশ্বের মধ্যে এমন একটা বিচার বিভাগ, যে দেশের বিচার বিভাগ ইন্দিরা গান্ধীর মতো নেত্রীকে জেলে খাটতে বাধ্য করেছিল, যে দেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিটায়ার করার পরে তাকে জবাবদিহি করতে হয়, যে দেশের বিচার বিভাগ মুখ্যমন্ত্রী শুরু করে সব যারা অপরাধ করেছে তাদেরকেও জেল খাটতে হয়েছে। এই জন্য আপনি ভাববেন না ভারতের বিচার বিভাগ ঠুকনো বিষয়। আপনি বিচারের কথা বলছেন, আপনাদেরই ভারতের একটি জরিপ সংস্থা ইন্ডিয়ান হেড ল্যাব বলছে, তাদের একটি গবেষণা সংস্থা বলছে যে শুধুমাত্র 2023 সালে 668টি ঘৃণাবাচক মন্তব্য, হেড স্পিচ যাকে বলে, ভারতে তারা রেকর্ড করেছে, যার 75% দিয়েছে আপনারই সংগঠন বিজেপি। তাহলে এবং এবং এই একটি ঘটনাতেও কোনো নেতাকে জেলে যেতে হয়নি, কারো বিচার হয়নি। এটা আমার কথা নয়, এই কথাটা আপনারই দেশের একটি সংগঠন ইন্ডিয়া হেড ল্যাবের গবেষণায় উঠে এসেছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? দেখুন, গবেষণা সংস্থা তো অনেকই হতে পারে, কে দিয়েছে জানি না। তবে আপনি এটা শুনে রাখুন যে মধ্যপ্রদেশের এক বিধায়ক, তিনি এই হেড স্পিচ দেওয়ার জন্য তার বিধায়ক পদ খারিজ হয়ে গেছে এবং সে রীতিমতো অপরাধীর মতো তার সাজাও হচ্ছে, তার মামলা চলছে। এটা শুধু আমি আপনাকে এক উদাহরণ দিয়ে বললাম, একটি বিধায়ক রয়েছে, তাহলে কোথা থেকে কে বলছে এটা জানি না। আর এই আম, আম, যদি ঘৃণা বক্তব্য ধরেন, তাহলে ঘৃণার বক্তব্য দেওয়ার জন্য, ফেসবুকে পোস্ট করার জন্য মানে তার জেল হয়েছে, পুলিশের কেস রয়েছে। এরকম বহু ঘটনা বর্তমান সময় এই বাংলাদেশের ঘটনা নিয়ে এই কিছুদিনের মধ্যে অনেকের ক্ষেত্রে হয়েছে। এবং তার এক্স হ্যান্ডেল ব্লক করা, ফেসবুক ব্লক করা, তারকে সোশ্যাল মাধ্যম থেকে বের করে দেওয়া, এরকম হাজার হাজার ঘটনা রয়েছে। এই হেড স্পিচের কথা আপনি বলছেন, হেড স্পিচ এগুলো রাজনৈতিক একটা বাতাবরণে এগুলো যে সংস্থা তারা তৈরি করে, এরা অনেক সময় পেইড নিউজের মাধ্যমে এগুলো হয়ে থাকে। এর সত্যতা কিন্তু অনেক নেই, কিন্তু আমি একটা উদাহরণ বললাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, এক্ষেত্রে আহ, যদি কোনো সাংসদও হয়েছে, সাংসদকেও কি ভর্ৎসিত হতে হয়েছে। আপনি হয় না, তাকে লোকসভা বা বিধানসভায় তাকে মার্জনা চাইতে হয়েছে তার অপরাধের জন্য। শাঁখা সিঁদুর প্রসঙ্গে আরেকটি কথা না বললেই না। আপনি বলছেন যে শাঁখা সিঁদুর পরে এখানে বের হতে অনেকেই আতঙ্কগ্রস্ত হচ্ছে, অনেকেই ভয় পাচ্ছে। আপনাদের ওখানে কি নিশ্চিন্তে সংখ্যালঘুরা তাদের ইচ্ছামতো পোশাক পরে বেরোতে পারে? কারণ আমি যেরকম জানি, কর্ণাটক থেকে শুরু করে ভারতের একাধিক স্থানে হিজাব নিয়ে বিতর্ক আছে। এমনকি আপনার নিজের জেলা পশ্চিমবঙ্গেও এমন বিতর্কের নানা ঘটনা আছে। এ ব্যাপারে আমি যদি আপনাকে বলি যে
ডোমজুরের মাকড়দহ গার্লস স্কুল এবং আপনার সুতি ব্লকের মুর্শিদাবাদের সুতি ব্লকের বহুতালী উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে এবং হাওড়া জেলার ধুলাগড়ি অঞ্চলে এই প্রত্যেকটি স্কুলেই কিন্তু শিক্ষার্থীরা হিজাব পরার কারণে লাঞ্ছনার শিকার হয়েছে। এবং আপনাদের দেশে আমরা দেখেছি কর্ণাটকে হিজাব ইস্যু আদালত পর্যন্ত গড়িয়েছে। আমাদের দেশে কিন্তু শাঁখা সিঁদুর পরার কারণে কাউকে আদালতেও যেতে হয়নি, কাউকে লাঞ্ছনাও করা হয়নি। এরকম একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না যে শাঁখা সিঁদুর পরার কারণে বা গেরুয়া পরার কারণে কাউকে এখানে অবমাননা করা হয়েছে। আমি আপনাকে বলি, এই মাকড়দা যে স্কুল, সেই স্কুলটা আমি আমি স্কুলে পড়তে, আপনি যে কথাগুলো বললেন না, এগুলো পুরোটাই উল্টো নিয়েছে। এইখানটাই তো সমস্যা। মাকড়দা স্কুলে হিজাব পড়তে যাবে না একটা ম্যাডাম বলার পরে সেই স্কুল বন্ধ করে দিয়েছিল মুসলিম ধর্মাবলম্বীরা, এবং তারা বন্ধ করে দিয়ে বলেছিল এটা বলার জন্য, এবং সেই ম্যাডামকে, এই তো ভালো একটা উদাহরণ যে আমি ভুলে গেছিলাম, সেই ম্যাডামকে স্কুল ছাড়তে হয়েছে, এবং সেই ম্যাডাম চাকরি করতে পারে না সেখানে। এই আপনি ধুলাগড়ির কথাটা বললাম, এবং এই মাকড়দা স্কুলের কথা বলছেন, এক্ষেত্রে তাই নয়। দেখুন, আমি সৌভাগ্যবশত আমি যে স্কুল কলেজে পড়াই, বসিরহাট কলেজ, বাংলাদেশ এখান থেকে 10 কিলোমিটার পর, এই কলেজে 75% মুসলিম ছেলে মেয়ে পড়াশোনা করে। এখানে প্রচুর আছে যারা আমাদেরই ছাত্রী, আমাদের কন্যা সম, তারাও হিজাব পরে আসে, কোনো সময় কেউ কিছু বলে না। এটাগুলো হচ্ছে গিয়ে উল্টো বলছেন, পড়ে গেছে না, মানা করা নেই, গিয়েছে, এবং সেটা নিয়ে কোনো একটা বিষয় হচ্ছে, তারপরে যারা মানা করেছে তাদেরই সাজা হয়েছে, স্কুলগুলো বন্ধ হয়নি। আরও একটি বিষয় যেটা সম্প্রতি ফেসবুকে খুব জিজ্ঞাসা করছে সাধারণ মানুষজন, নেটিজেনদের একদম আগ্রহের শীর্ষে আছে। আপনারা বলছেন আপনারা বাংলাদেশের সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠার দাবিতে আপনারা আন্দোলনে নেমেছেন, কিন্তু গতকালকে আপনাদের নেতা শুভেন্দু অধিকারী বললেন যে হাসিনা এখনও প্রধানমন্ত্রী, হাসিনাকে ভোট দিয়ে তারপরে প্রধানমন্ত্রী থেকে বের করতে হবে, যেগুলো আমাদের ইন্টারনেট ব্যাপার। যে যে হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি, উনি দেশ ছেড়ে পালিয়েও গেছেন, সেই হাসিনাকে নিয়ে আপনাদের এত উদ্বেগ কেন? প্রথম প্রশ্ন। এবং এর সাথে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, হাসিনা আপনাদের ওখানে আছে কি হিসেবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিচয়ে সেখানে আছে, আপনাদের বন্ধু পরিচয়ে সেখানে আছে, নাকি একজন ফিউজিটিভ পলাতক আসামি হিসেবে সেখানে আছে? ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলতেন যে হাসিনাকে নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি আসলে কি। আচ্ছা, আচ্ছা সাহেব, আপনাকে বলি যে ভারতবর্ষে এমন একটা দেশ, দলাই লামাকে 50 বছর ধরে আশ্রয় দিয়ে গেছে। দলাই লামা তিব্বতীয় ধর্মগুরু, তিব্বতের শাসক ছিলেন। আজকে 50 বছর ধরে ভারতে আশ্রয় দিয়ে রেখেছেন। দ্বিতীয় শেখ হাসিনার কথায় আসি, পৃথিবীতে বর্তমান সময় মানে 56টা মুসলিম কান্ট্রি আছে। 56টা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ ছিল। শেখ হাসিনা যে দেশ থেকে বিতাড়িত, সেটাও একটা মুসলিম কান্ট্রি। আজকে শেখ হাসিনা যদি ও দেশ থেকে কোনো দেশে যেত, হয়তো আশ্রয়ের জন্য অনেকের কাছে চেয়েছিল, কেউ তো সে থেকে আশ্রয় দেয়নি। ভারতবর্ষে এমন একটা দেশ, পশু ধৈর্য কুটুম্বকম, অর্থাৎ একটা কথা আছে, সকলকে যারা আসবে সকলকে বরণ করে নেবে, এবং শেষ আজকে বলবে তাহলে আপনি দেশে আসবেন না, তাহলে মহিলাটা কোথায় যাবে? ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই সব কিছু যাই বলুন না কেন, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। সেটার সাথে ভারত সরকার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার কোনো কিছু নেই। যদি প্রতিষ্ঠিত করার হবে, তাহলে এই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করতো না, তার আগেই ভারত কলকাঠি নাড়ার চেষ্টা করতো, এবং করে তাহলে বন্ধ করা যেত। কিন্তু ভারত সরকার করেনি, কারণ ভারত ভেবেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। সেই জন্য কোনো সময় কিন্তু দেশ ছাড়ার আগেও বলেনি, কারণ তখন যদি প্রয়োজন হতো তাহলে অনেক কিছু করতে পারতো। কিন্তু ভারত সরকার করেনি, কারণ তার দেশের আভ্যন্তরীণ। সেই জন্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা, শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার কোন রকম ইচ্ছা ভারত সরকার বা শুভেন্দু অধিকারী না। শুভেন্দু অধিকারী যে কথা বলছে, আমি আসছি, আমি শুভেন্দু অধিকারীর কথা, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, দেখুন, নির্বাচনের রাজনীতিতে গণতন্ত্রে, ভারত তো, বাংলাদেশ তো গণতান্ত্রিক বিষয়। শেখ হাসিনা গণতন্ত্রে যে নির্বাচন হয়েছে সেটাকে আপনি স্বৈরতান্ত্রিক নির্বাচন, নির্বাচনের পর শপথ নিয়েছে পার্লামেন্টে কোন রাষ্ট্রপ্রধান, গণতান্ত্রিক ব্যবস্থা রীতিনীতি অনুযায়ী। এই যে আমার কাছে সংবিধানের যত বই আছে, আপনারা বিভিন্ন দেশে দেখা দেখবেন, কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি পার্লামেন্টে শপথ নেয়, সংসদে পার্লামেন্টে শপথ নয় শাসক হিসাবে, তাহলে তাকে পদত্যাগ করতে গেলে হয় পার্লামেন্টে তাকে অনাস্থা প্রস্তাবনে পদত্যাগ করাতে হয়, নমোশন আনতে হয়, কিংবা তাকে স্বেচ্ছায় যে পার্লামেন্টের স্পিকারের কাছে বা স্পিকারের অনুমতির মাধ্যমে রাষ্ট্র সেনাপ্রধানের কাছে, সামরিক যে দেশ রাষ্ট্রপ্রধান, তার কাছে পদত্যাগ করবে, এরকম নিয়ম আছে। বাংলাদেশে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে পার্লামেন্টে ডেকে তার পদত্যাগ পত্র বা পার্লামেন্টে অনাস্থা জ্ঞাপন করা হয়নি, সেই একটা অর্থ।
দ্বিতীয় একটা অর্থ যে সে দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যে পদত্যাগ দেওয়ার কথা সেটাও কিন্তু আনুষ্ঠানিকভাবে দেয়নি, এবং সে দেশের রাষ্ট্রপ্রধান, আপনার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, তিনিও বলেছেন যে আনুষ্ঠানিকভাবে তিনি আমাকে পদত্যাগ করতে। ফলে গণতান্ত্রিক রীতি অনুযায়ী পার্লামেন্টে যদি শপথ নিয়ে কেউ রাষ্ট্রপ্রধান হন, তাকে যে ব্যবস্থার মাধ্যমে যেতে হয় সেই ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনা যায়নি। সেই উদাহরণে শুভেন্দু অধিকারী নিজে এই কথাটা বলেছেন, আমি প্রেজেন্ট ছিলাম, আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি। এই বিষয়ে কথা আপনি চাইলে লিঙ্কটা আমি পরে দিতে হবে, সবাই দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ইস্যুতে দেখা যায় যে উনি এখনো, যেহেতু পার্লামেন্টের ব্যবস্থায়, সাংবিধানিক ব্যবস্থায় যেটা বলা হয় সেই রীতি অনুযায়ী পদত্যাগ তার কার্যকর হয়নি বা গ্রহণযোগ্যতা আসেনি, বা সেভাবে তিনি পদত্যাগ করেননি, সেজন্যই কিন্তু তাকে বলেছে যে রাষ্ট্রপ্রধান। কিন্তু আপনাদের পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে যে ব্যবস্থা হয়েছে, কারণ আমরা এটা দেখেছিলাম হুসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা এসেছিলেন দেখেছিলাম, আমরা এটা দেখেছি পাকিস্তানে যেমন পারভেজ মোশাররফ ক্ষমতা এসেছে, আমরা এরকম দেখেছিলাম যে হয়নি এরকম। সেটা সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা। আজকে কোনোদিনই গণতান্ত্রিক পদ্ধতিতে থাকলে এটা কিন্তু এই জায়গায় যাবে না। ধন্যবাদ ডক্টর দীপঙ্কর আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কথা হচ্ছিল পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র ও শিক্ষক প্রফেসর ডক্টর দীপঙ্কর সরকারের সাথে। আমার কিছু বলার আছে এবারের পর্ব এখানে শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি আশ্বাস চৌধুরী।